লিসেনার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে যে গল্পটি শেয়ার করব সেটি মূলত আমার জীবনেই ঘটে যাওয়া, আমাদের সাথেই প্রত্যক্ষ হওয়া আমাদের পরিবারের একটি ঘটনা। একটি বাচ্চার কান্নায় অতিষ্ঠ হয়ে একটি মায়ের করুণ মৃত্যু এবং সেটা যে জিনের অত্যাচারে, সেটাই আজকে বর্ণনা করব আপনাদের সামনে। ঘটনাটি 2009 সালে। 2009 সালের শুরুর দিকেই আমাদের বাড়িতে আমরা একটা সুসংবাদ পাই। সেটা হলো আমার যে মেজো চাচা, সেই মেজো চাচার বাচ্চা হবে, অর্থাৎ দীর্ঘ বিরতির পর তার আরও একটি সন্তান হবে। যেহেতু তার একটা বড় ছেলে আছে, সেটা আমার চাচাতো ভাই, এবং সে ক্লাস 9-এ পড়ে এবং আমি সেই সময় ইন্টারমিডিয়েটে পড়তাম। তো দীর্ঘ এই যে বিরতি, অর্থাৎ মোটামুটি 12-13 বছরের বিরতির পরে চাচার আবারও সন্তান হবে, এতে আমরা সবাই, পুরো বাড়ির সবাই খুশি ছিলাম। চাচি খুবই সতর্কতার সাথে দিন পার করছিলেন। এভাবেই চলছিল আমাদের সংসার। বলে রাখা ভালো, আমি এর আগের এপিসোডেই বলেছি যে আমাদের বাড়িটায় একটা হন্টেড বাড়ি বলতে পারেন। সেখানে বাড়ির পূর্ব দিকে 2টা শিমুল গাছ, বাড়ির মাঝখানে একটি নারকেল গাছ এবং সেই সাথে বাড়ির উত্তর দিকে একটি বটের গাছ। এটা ছিল জিনেদের যাতায়াতের একটা রুট বলা চলে। এবং আরও একবার বলে রাখি যে আমাদের বাড়িতে প্রায় অর্ধেক, অর্থাৎ 30 জন মানুষের মধ্যে অর্ধেক মানুষকে, 15-16 জন মানুষকে জিনে নিয়মিত ডিস্টার্ব করে, পজেস করে। তার মধ্যে আমার মা রয়েছে, বড় মা রয়েছে, আপা রয়েছে, চাচিরা রয়েছে, ভাইয়া রয়েছে। তো এরকম অনেকেই ডিস্টার্ব করে। তো যাই হোক, সেভাবেই চলছিল দিনকাল। ঘটনা ঘটে অক্টোবর মাসের 8 তারিখে আমার চাচার সেই অর্থাৎ চাচির বাচ্চাটি হয়। চাচির বাচ্চাটি অপরিপক্কত অবস্থায় হয়, অর্থাৎ 7 মাস পার হয়ে কোনো রকমে 8 মাস। তো 8 মাস বয়সে যে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা মূলত অপরিপক্ক বাচ্চা। এবং প্রথম দিকে আমরা যেটা দেখলাম যে তার চোখও ভালোভাবে ফোটেনি। ওজন মাত্র 400 গ্রাম, যেটা অকল্পনীয়। এটা কল্পনাই করা যায় না যে 400 গ্রামের একটা বাচ্চা বেঁচে থাকবে। তো আপনাদেরকে বলে রাখি যে এই বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই এত পরিমাণে কান্না, সে অনবরত কান্না করে যায়। তো আমরা প্রথমে দিকে ভেবেছিলাম যে ভূমিষ্ঠ হয়েছে অপরিপক্ক অবস্থায়, এই জন্য কান্না। ডাক্তারও প্রথম দিকে বিভিন্ন ধরনের ইয়াটিয়া করছিলেন, কিন্তু তার কান্না কোনোভাবেই থামে না। এভাবে 1-2টা করে দিন যেতে থাকে, কিন্তু তার কান্না কোনোভাবেই ভালো হয় না। শেষে চাচা আমার আব্বুকে সাথে করে নিয়ে মেডিকেলে গেলেন। বড় ডাক্তার দেখানো হলো, রাজশাহীতে নেওয়া হলো। রাজশাহীতে মেডিকেল দেখানো, ডাক্তাররা অনেক কিছুই বললেন। তার মধ্যে যেটা বললেন সেটা হলো এই বাচ্চার কোনো অসুখ নেই, অর্থাৎ বাচ্চার অসুখ ধরতে পারা যায় না। এমনিতেও ছোট বাচ্চাদেরকে মেশিন দিয়ে বা এটা যে বড় মানুষদেরকে যে টেস্টগুলো করা যায়, ছোট বাচ্চাদের এই টেস্টগুলো করানো যায় না সাধারণত। তো সেক্ষেত্রে তারপরেও ডাক্তাররা যেটা আশ্বস্ত করলেন যে এই বাচ্চার কোনো অসুখ নেই। তো ওভাবেই ফেরত আনা হলো, কিন্তু তার কান্না কোনোভাবেই থামে না। সারা দিন কান্না করে, সারা রাত কান্না করে। তো এখানে একটু বলে রাখা ভালো, আমাদের বাড়ি তো মোটামুটি একে অন্যের সাথে লাগানো, পাশে মাঝখানে ছিল চাচার বাড়ি। তো তো সারাদিনই কেউ না কেউ এই বাচ্চা কোলে নিয়ে থাকতো। দেখা যাচ্ছে অনেক সময় আমার আব্বু আম্মু নিয়ে ঘুরছে বা আমরাও নিয়ে ঘুরছি, আপারা ছিল তারা নিয়ে ঘুরছে, ছোট চাচি নিয়ে ঘুরছে। কিন্তু রাত হলে তো বাচ্চাকে তার মায়ের কাছে দিতে হবে, বাচ্চা দুধ খাবে। এখানে আরও একটা বিষয় বলে রাখি, এই বাচ্চা কখনোই 2 চামচের বেশি দুধ খেত না, সুজি 2 চামচের বেশি খেত না। অর্থাৎ তার কোনো খাবারের কোনো চাহিদাই ছিল না, অনবরত শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। ঠিক আছে? তো এভাবে চলছিল, এভাবেই চলে যায় 4-4টি মাস, নির্ঘুম 4-4টি মাস পার হয়ে যায়।
এখানে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা বলে রাখি বা বিষয়টা বলে রাখি সেটা হলো এই ৪ মাসে এই বাচ্চার ওজন শুধুমাত্র ৩০০ গ্রাম বা ৪০০ গ্রামই বেড়েছে। অর্থাৎ ৪ মাসে একটা বাচ্চার মানে কোনো গ্রোথ নাই, এক কথায় বলতে গেলে কোনো গ্রোথ নাই, শুধুমাত্র ওই হাড়হুড্ডিটাই শক্ত হয়েছে ৪ মাসে, এছাড়া আর কোনো গ্রোথ নাই। তো কান্না তো চলছে, বাড়ির মোটামুটি সব মানুষই অতিষ্ঠ, গ্রামের মানুষও অতিষ্ঠ। হ্যাঁ, তো এটা আমার যে চাচাতো বোন সে এত বেশি কান্না করে, এভাবেই চলছিল। চাচির মা বাবা আসে, তারা দেখে যান, তারা মেয়েকে সান্ত্বনা দিয়ে যান যে এত বছর অপেক্ষা করার পরে তুমি বাচ্চা পেয়েছো, একটু ধৈর্য ধরো, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবেন। তো এখানে বলে রাখি, আমার মাকে যেহেতু জিনে ধরে, চাচি কখনোই জিনে বিশ্বাস করতো না। চাচি কখনোই জিনে বিশ্বাস করতো না এবং পারতপক্ষে আমার মা বা বড় আম্মুকে তাচ্ছিল্য করতো। তিনি কখনোই এই ধরনের কোনো বিশ্বাস তার ছিল না, এবং তাচ্ছিল্য স্বরেই কথা বলতো যে পাগল হয়ে গেছে, কি বলে, ভেটকি ধরেছে, এই ধরনের যে কথাগুলা সেগুলা বলতো, অর্থাৎ তাচ্ছিল্য স্বরে কথা বলতো। তো বাচ্চা হওয়ার পরবর্তী সময় সম্পর্কটা কিছুটা শিথিল আমার মায়েদের সাথে, তখন তো আর এগুলো নাই, কিন্তু এর আগে চাচির সাথে মায়ের সম্পর্কটা এরকম ছিল বা অন্যান্য মানুষের সম্পর্কটা এরকম ছিল। তো যাই হোক, এভাবে চলছে। হঠাৎ একদিন, অর্থাৎ চাচি যেই দিন আত্মহত্যা করবেন তার ঠিক আগের দিন, ২ দিন আগে চাচির বাবা এসেছে। তো চাচির বাবা খুবই ভালো মানুষ, আমাদেরকে খুবই ভালোবাসতেন। তিনি এসে আমাদের সাথে কথা বললেন, চাচির সাথে কথা বললেন, মায়েদের সাথে কথা বললেন। তিনি ২ দিন থাকলেন আমাদের বাসায়, এতে কোনো সমস্যা নেই। এখানে চাচার সাথেও কথা হলো নানার। এবারে নানা যখন চলে যাবে বাসায়, চাচি তাকে ডেকে বলে, বাবা, আমি যদি মারা যাই তাহলে আমার মেয়েটাকে দেখে রাখিও। তো নানাও তাকে সান্ত্বনা দিলেন যে মা, তুমি কেন এমন কথা বলছো, তুমি কেন মারা যাবে, তোমার মেয়ে হয়েছে, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তো আমরা তো তখন বুঝতে পারিনি যে এই বাচ্চাটিকে আসলে জিনে দূর থেকে ডিস্টার্ব করে, তার মায়েরকে পজেস করে থাকে, তার মায়ের কাছে ভিড়তে দেয় না। এটা আসলে জিনের যে কারসাজি হতে পারে এটা আমাদের কারোরই ধারণা ছিল না, আমরা একটি বারের জন্য এটা ধারণা করতে পারিনি। তো যাই হোক, নানা এভাবে বুঝিয়ে চলে গেলেন। এইবারে যেই দিন চাচি আসলে আত্মহত্যা করবেন সেদিনের ঘটনা বলি। আমার যে চাচাতো ভাই, তাকে একটা একচালা ছাপরা ঘরে ঘুমাতে দেওয়া হতো, আর চাচিরা থাকতো একটা মাটির ঘরে। তো এই চাচাতো ভাই, ওকে সকাল সকাল তার মা ডেকে দিয়েছে, সকাল সকাল বলতে ফজরের আজানের কিছু পরেই, হাতে একটা বোতল ধরিয়ে দিয়েছে, কিছু টাকা ধরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে তুই ওখানে ভাইয়ার সাইকেল নিবি, তোর বড় আম্মার বাড়িতে যেয়ে ভাইয়ার সাইকেল নিয়ে ফার্মে যেয়ে দুধ আনবি। তো এই বলে তাকে বাড়ি থেকে সকাল সকাল তুলে দিয়েছে। এবারে সে যখন আমাদের বাসায় গিয়েছে, আমার আম্মুকে ডেকেছে যে বড় আম্মু, সাইকেলটা দেন, আমি ফার্মে যাব দুধ নিতে। তো মা বলে যে এত সকালে ফার্মে যাবি, এত সকালে তো তোকে দুধ দিবে না, তুই আমার সাথে বসে টিভি দেখ, একটু বেলা হোক, তারপরে হলো ফার্মে যাবি দুধ নিতে। তো ছোট ভাই সে বসে থেকে আমার আম্মুর সাথে টিভি দেখছে। এরই মধ্যে চাচি যেটা করেছে, চাচাকে ঘরে রেখেই বলেছে তুমি একটু থাকো, আমি ওয়াশরুম থেকে আসি। তো ওয়াশরুমগুলো আমাদের বাহিরে ছিল, বাহিরে ওয়াশরুম। তো চাচা ঘরে মেয়েকে নিয়ে শুয়ে আছে, মেয়ে হয়তো কাঁদছে বা তখন হয়তো একটু ঘুমিয়েছে। তো চাচি বাইরে যাওয়ার পরে অনেকক্ষণ দেখে ফিরছে না, অনেকক্ষণ ফিরছে না। তো চাচা ধীরে ধীরে বাহিরে গিয়েছে, বাহিরে যেয়ে এদিক ওদিকে খুঁজে যখন পায়নি, তখন ওই ইকবলের অর্থাৎ ছোটো ভাইয়ের যে ঘর, সেই ঘরের দিকে তার নজর যায়। তো ঘরের দরজা খুলতে চাচা তো অবাক, চাচি রশিতে ঝুলছে। তো চাচা চিৎকার দিয়ে চাচির পা ধরে ফেলেছে এবং সবাইকে ডাকাডাকি শুরু করেছে যে কে কোথায় আছো, এইদিকে আসো। আমার আব্বুরা, ছোট চাচা, বড় আব্বুরা সবাই দৌড়ে আসলো,
তাড়াহুড়া করে দড়িটা কেটে দেওয়া হয়, গলা থেকে দড়িটা খোলা হয়। অনেকেই বলেছে, অর্থাৎ মায়েরা অনেকেই বলেছে যে ওই সময় শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে, অর্থাৎ দড়ি কাটার পরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে। আবার অনেকেই বলছে যে না, আগেই মারা গেছে। তো এভাবেই আসলে চাচি তখন নেওয়া হয়, তাকে শোয়ানো হয় বারান্দায়, পাটি বিছিয়ে শোয়ানো হয়। সবাই পালস চেক করার চেষ্টা করছিল, আসলে তারপরে আর ছিলেন না। তো ওই সময়ে আমি ইন্টারমিডিয়েটে পরীক্ষা, যে কারণে প্রিপারেশনের জন্য আমি রাজশাহীতে ছিলাম। আমি রাজশাহী থেকে ফোন পেয়ে বাড়িতে আসলাম, এসে দেখলাম যে চাচিকে ধোয়ানো হচ্ছে, যেহেতু মারা গেছে ধোয়ানো হচ্ছে। আর আমার যে চাচাতো বোন যে এত কান্না করতো, সে আমাদের বারান্দায় শোয়ানো আছে, তখন সে আর কাঁদছে না। এবারে পুলিশ আসলো, পুলিশ এসে তো তারা পোস্টমর্টম করবে, অপমৃত্যুর মামলা করবে। কিন্তু আমার নানা বাদ সাধলো। নানা বলল যে না, আমার মেয়ে খুবই ভালো ছিল, আমার মেয়ের কোনো সমস্যা নাই, জামাইদের সাথে কোনো সমস্যা নাই, সুতরাং সে কেস করতে চায় না, এবং সে কেস করবে না, অর্থাৎ আইনি কোনো জটিলতায় সে যাবে না। আমাদের ফ্যামিলির বিপক্ষে তার কোনো অভিযোগ নেই, যে কারণে আর কেস হলো না, পোস্টমর্টমও হলো না। আমরা সবাই জোহরের নামাজের পরে ডেড বডিটা নিয়ে কবরস্থানে যেয়ে দাফন করে আসলাম। এসে একটা মজার ঘটনা যেটা দেখলাম, সেটা হলো আমার এই চাচাতো বোন যে কোনো দিন এক বাটি দুধও খায় নাই, বা 2 চামচের বেশি দুধ খায় নাই, সে এক বাটি সুজি খেয়ে শেষ করে ফেলেছে, এবং মনে হচ্ছে তাকে আরও দিলে সে আরও খাবে। এবং মানে তার কোনো কান্না নাই। মজার বিষয় হলো তার আর কোনো কান্না নেই, সবার কোলে যাচ্ছে, সবার কাছে থাকছে। তখন আমার ছোট চাচি যিনি ছিলেন, তিনি তাকে কোলে তুলে নিয়ে বললেন যে এটা আজ থেকে আমার মেয়ে, আমার কাছে থাকবে। তিনি কোলে তুলে নিলেন। এভাবেই আসলে সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হলো। পরবর্তীতে এভাবে যখন কিছুদিন যে গেল, তখন আমি তো বলেছি যে আমার মাকে আগে থেকেই জিনে ডিস্টার্ব করতেন। তো এক কবিরাজ এসেছিল, আমরা কবিরাজের কাছে গিয়েছিলাম। তো কবিরাজ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল যে এই যে মহিলা, অর্থাৎ যে মারা গেছে, তার কাছে ছিল একটা দুষ্টু জিন। এই দুষ্টু জিনের প্রভাবেই এই বাচ্চাটা অপরিপক্ক জন্ম হয়, বা তার কারণে অপরিপক্ক জন্ম হয়। এক, জন্মের পর থেকে এই বাচ্চা যেন সুস্থ না থাকে, ভালো না থাকে, তার মায়ের দুধ যেন পান করতে না পারে, এই জন্য সে সর্বদা চাচিকে এবং এই বাচ্চাকে বিরক্ত করত, এবং যেভাবে করা লাগে সেভাবেই কাজ করত, যেন বাচ্চা কখনোই ওর মায়ের কাছে যায় শান্তিতে না থাকে। এইটা আমরা পরবর্তীতে জানতে পারি। তো আলহামদুলিল্লাহ, চাচি মারা যাওয়ার পরে চাচা আবার বিয়ে করেছে। আমার ছোটো বোনটা এখন বড় হয়েছে, ভালো আছে, বিয়ে হয়ে গেছে। আল্লাহর কাছে, আপনাদের কাছে দোয়া চাই যে আমার বোনটা যেন ভালো থাকে। আমারই নিজের খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো সব মিলিয়ে আর কি আমরা এখন ভালো আছি, আমার বোনটাও ভালো আছে। এই ছিল আমার গল্প। জানি না আপনাদের কাছে কতটুকু ভয়ের লেগেছে, তবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।